তা আমি একটা পত্রিকা প্রকাশনীর সাথে আছি, নাট্যচিন্তা। আমার সাথে কথা হয়েছে, আমি সম্পাদক মণ্ডলীর সদস্য, যে আমরা যে বইগুলো আর বাজারে পাওয়া যাচ্ছে না সেগুলো পুনরুদ্ধার করে ছাপা যায় কিনা। তার মধ্যে প্রথম আমি রেখেছি স্ট্যানিস্লাভস্কির পথ। ওইটা যারা নতুন থিয়েটার করতে এসছে তাদের কাছে ওটা একটা গাইড বুক। স্ট্যানিস্লাভস্কির পথ পড়লে সে অনেকটা জিনিস জেনে ফেলবে আগেই। সে কিন্তু থিয়েটার করার আগে 10 বার ভাববে, সে 18 বার ডিরেক্টরকে প্রশ্ন করবে, এটা কেন, ওটা কেন, সেটা কেন। এবং তাকে ওইটা না পড়লে তার অনেক লস। অথচ উৎপল দত্তর পক্ষেই সম্ভব গোটা স্ট্যানিস্লাভস্কিকে 40 পাতার মধ্যে বন্দি করে ফেলা এবং 2 টাকা দামে বিক্রি করা। সেটা আবার আমরা চেষ্টা করছি, আমি পেয়েও গেছি বইটা। সেটা আবার রিপ্রিন্ট করে সবাইকে দেওয়া, সবাইকে বলা তোমরা ওই বইটা পড়ো। এখন স্ট্যানিস্লাভস্কি বহু আলোচিত, নানা রকম, আমরা আলোচনার মধ্যে আসব। কাজেই আমরা সৌন্দর্য বলতে যেটা শিল্পের প্রথম কথা, এস্থেটিক্স, এইটা হচ্ছে প্রাথমিক বিষয়। তার আগে এই সৌন্দর্যের জন্মটা আমরা দেখে নেব। এই যে বললাম গভীরতা, সৌন্দর্য, শিল্পের জন্মটা কীভাবে হয় হলো। আমরা সবাই জানি যে আমাদের নাট্য রচয়িতা ভারতবর্ষের সবচেয়ে বড় নাম হচ্ছে ভরতমুনি। এই ভরতমুনি, মুনি বলতে কি বোঝায়? মুনি বলতে বোঝায় মন্দির টন্দিরে যায়, পুজো আর্চা করে, এরকমই তো মুনি। তা ভরতমুনি কি পুজো আর্চা করতেন না? তাহলে মুনি কেন হলো এই ব্যাখ্যা কেউ দিতে পারেননি। আমরা যেমন অনেককেই দেখি যারা যুগান্তকারী সমাজবিদ বা সমাজ নিয়ে কাজ করেছেন, তারা অনেক সময় ঈশ্বরের কথা বলেছেন, তা নিজের কথাই বলেছেন, ঈশ্বর এটা চাইছে, ঈশ্বর এটা বলছে। তা ঈশ্বরের কথা হলে না মানুষ খুব বিশ্বাস করে, কিন্তু তার কথা বিশ্বাস করবে না হয়তো। ঠিক তেমনি ভরতমুনিও বোধহয় এরকমই কেউ বা অনেকে মুনির কথা বললে ভারতবর্ষের লোক বিশ্বাস করবে। তা গল্পটা ভরতমুনি কি বলছেন? ভরতমুনি বলছেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ত্রিভুবনের সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মা কাছে দেবতারা এসেছিল। যেরকম মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে যায় না ডেপুটেশন দিতে, দেবতারা ব্রহ্মার কাছে ডেপুটেশন দিতে যান যে দেখুন আমাদের পৃথিবীর মানুষেরা অত্যন্ত অর্থগৃহ্ণ হয়ে গেছে, লোভী হয়ে গেছে। আমি কবেকার কথা বলছি, খ্রিস্টপূর্ব 3000, তখন অর্থগৃহ্ণ হয়ে গেছে, লোভী হয়ে গেছে। আর এখন কাটমানি, এখন কোথায় চলে এসছি আমরা? যদি তখনকার কথা বলি 3000 খ্রিস্টপূর্ব, লোভী হয়ে গেছে। এদের একটু শিক্ষিত করা দরকার, এদের থেকে লোভ তুলে ফেলা দরকার, এদের একটা ভালো রাস্তা বলে দেওয়া দরকার, এদের সুমতি ফেরানো দরকার। এরকম একটা কিছু আপনাকে করতে হবে। দেবতারা নাটকের কথাটা বলেনি, বলেছে এরকম একটা কিছু করতে হবে। দেবতা কি করবে? ব্রহ্মা বলল ঠিক আছে দেখা যাক। তা ব্রহ্মা নিজে নিজেই একটা কাহিনী বলেছিল। তখন বলল এটা তো এইভাবে হবে না, একজন বিশেষজ্ঞ দিয়ে এটাকে ঠিক করতে হবে। তখন ভরতমুনিকে ডাকা হয়। আর গণেশ ছিল কিন্তু কেরানি, অরিজিনালি গণেশ কিন্তু কেরানি ছিল, মানে সমস্ত কিছু লিখত। গণেশ কি করে ব্যবসাদারদের ঠাকুর হয়ে গেল এটা আমি বলতে পারব না, কারণ আমাদের শিল্প চর্চার কাছ থেকে আমরা গণেশের কাছে অনেক ঋণী, সেটা পরে আলোচনায় যাবে। তা এখানে কি করা যাবে? তখন ভরতকে ব্রহ্মা বললেন যে তুমি এমন একটা শাস্ত্র তৈরি করো যে শাস্ত্র সর্ব মানুষের অধিকার থাকবে। কারণ তখন ছিল বেদ। বেদ কয় প্রকার, করকম বেদ? চার রকম, ঋক, সাম, যজু, অথর্ব। এমন এইটা কিন্তু শূদ্ররা পড়তে পারত না, ব্রাহ্মণ ছাড়া বেদে কারো অধিকার ছিল না। ব্রহ্মা ভরতকে বললেন এমন একটা তৈরি করো যেটা শূদ্ররা পড়বে, শূদ্ররা অধিকারী হবে সেই বেদ।
সেটার নাম পঞ্চম বেদ। তার থেকে নাট্যদল শাওলি মিত্র পঞ্চম বৈদিক, পঞ্চম বেদ তৈরি হলো। সেটা হচ্ছে নাট্যশাস্ত্র। এখানে সবার অধিকার থাকবে নাট্যশাস্ত্রে, এবং এইখানে দেখবে এইখানে যেন প্রত্যেকের অধিকার থাকে। শুধু এখানে প্রত্যেকের অধিকার না, এইখানে এমন হবে যাতে করে মানুষের ভেতরের যে কুমনগুলো আছে সেটা ভালো হতে থাকে, এইটা দেখতে দেখতে ভালো হয়। তখন ব্রহ্মা বললেন যে খুব ভালো শাস্ত্রই তুমি লিখছো, এবার একটা নাটক করে দেখাও। তাটা তো করতে হবে নাটক। তখন ব্রহ্মার একটা সুবিধা ছিল, আমাদের যেমন কি 14টা 15টা কাস্টিং থাকলে একে ওকে ডাকতে হয়। হ্যাঁ, আমাদের লোক নেই। 22টা কাস্টিং শুনলে লোক অন্য দলগুলো ধ্রাস করে পড়ে যায়, দেখ 22টা লোক দিয়ে নাটক করবো কী করে, হ্যাঁ হবে না। এবং এই নাটকে যাদের ছোটো পার্ট তাদের সবচেয়ে বেশি বায়নাক্কা থাকবে। হ্যাঁ, তারা আমার এখন সময় নেই, আমার নেই, সে হয়তো সবচেয়ে কাঁচা অভিনেতা, কিন্তু তারও বায়নাক্কা থাকবে। এখন সেইগুলো সামলাতে হবে। ভরতের এই অসুবিধা ছিল না। ভরতের 100 ছেলে ছিল। ছেলে মানে নিজস্ব সন্তান 100। আজকে অদ্ভুত লাগে শুনতে, কিন্তু মুনি ঋষিদের পক্ষে সবই সম্ভব ছিল। তা 100 ছেলে। ভরত বললো আমার তো কাস্টিংয়ের প্রবলেম নেই, আমার 100 ছেলে আছে। তা গল্প কি? ব্রহ্মা বলেন ওইটা করো। কোনটা? যেটার বিষ শিব পান করে নিল, নীলকণ্ঠ হলো, অর্থাৎ সমুদ্র মন্থন করে বিষ উঠলো আর অমৃত উঠলো, অমৃতগুলো দেবতা খেলো আর বিষগুলো রেখে দিল ইয়েদের জন্যে, রাক্ষসদের জন্যে, দানবদের জন্যে, সেইটা করো। তা ভরত মহাসমারোহে রিহার্সাল দিয়ে নাটকটা রেডি করলেন। 100 জনকে নিয়ে প্রচণ্ড উৎসাহে নাটকটা স্টার্ট করলেন। তাই দানবদেরও নেমন্তন্ন করেছেন, কারণ পঞ্চম বেদ তো, তাদের তো এটার অধিকার আছে। তারা এলো। তারা সে যুব কংগ্রেস তখনকার ছিল, বুঝতে পারেনি। ভরত এসে বলল যে কি আমাদের গালাগাল দেওয়া, খিস্তিগুলো আমি বলতে পারবো না তখনকার দিনের কি ছিল, এখনকারগুলো জানি কিন্তু বলবো না। কাজেই সে বলে মারতে গেল। ভরতের গায়ে হাত দিতে পারেনি 100 ছেলে, বাপের গায়ে হাত দিতে কার ক্ষমতা আছে, কিন্তু ভেঙে ছুঁড়ে তাণ্ডব করে দিল। নাটক বন্ধ হয়ে গেল। বলে এইসব নাটক আমি করতেই দেবো না, আমাদের ভিলেন বানানো। তখন তো ভরত কি করবে, ব্রহ্মার কাছে গেছে, স্যার আপনি বললেন করলাম, কি কালান পেরিয়েছে ছেলেদের, আর পুরো ভেঙে টেঙে দিয়ে আমার সব আহার্য বস্তু, নাট্য বস্তু সমস্ত লণ্ডভণ্ড করে দিয়েছে, আমি এখন কি করব? বললো তখন দানবদের ডাকো। ব্রহ্মা জ্যোতিবাবুর মতন ডাকলেই সলভ হয়ে যায়। ডাকো, ওদের ডাকো, আমি একটু আলোচনায় বসি। আলোচনাটা কিন্তু আজকে থেকে আসেনি, বলে না কমরেড আসুন আলোচনা করে মিটিয়ে নি, ওইরকম একটা ডাকো। তা ডাকা এলো। তোমরা ভেঙেছো কেন? কি স্যার কি বলছেন, ভাঙবো না, আমাদের গালাগাল দেবে, আমরা চুপ করে থাকবো? এ কত হাজার বছর আগে আমরা জানি না, দিয়েছি, আবার করলে আবার দেবো। বলো না এটা করো না। শোনো, নাটকের উদ্দেশ্য কোনোদিন খারাপ হতে পারে না। খারাপ উদ্দেশ্যে কেউ নাটক করে না। নাটকের উদ্দেশ্য হলো ভালো উদ্দেশ্যে করবে। সেখানে তোমাদের আঘাত পাচ্ছ কেন? উদ্দেশ্যটা ভালো সেটা দেখো। তোমাদের উদ্দেশ্য করে বলেনি, ওরা বলছে যে খারাপ যাতে না হয়, মানুষের যাতে সু হয়, কু যাতে না হয়, এই কথাটাই বলতে চেয়েছে। তোমরা নিজেদের নাট্য কোনোদিনই এরকম হবে না। নাটক সব সময় কিন্তু মানুষের জন্য বলবে, তোমাদের জন্য বলবে, ভালোর জন্য বলবে। নাটক এইরকম কথা বলতে পারে না। তোমরা নিজেদের গায়ে ভাবে নিও না, তোমরা এইটা আর করো না, ওদের করতে দাও। এটা করলে গোটা বিশ্বের মঙ্গল হবে। এটা মঙ্গলের জন্যই ভরত করেছে। ব্রহ্মা অনেকক্ষণ বোঝাবার পর দানবেরা শান্ত হয়ে চলে যায়। তো ভরত ভয় পেয়ে যায় যে আবার যদি মারে, ব্রহ্মা তো বলে চলে যাবে কৈলাসে, তারপর আমার কি অবস্থা হবে, দ্বিতীয় নাটক করবো কি না ভাববো। ভাবতে ভরত ভাবলো এমন একটা করবো না, ও শালাটা ঢুকতেই পারবে না। এলো প্রেক্ষাগৃহের আইডিয়া। এখন ভরত মুনি কে আমরা জানি না, এবং এই যে আইডিয়াগুলো এটা পৃথিবী বিখ্যাত। পৃথিবীতে যত নাট্যতত্ত্ব এসছে, ভরত দি গ্রেট, কিন্তু ভরতের নামটা খুব একটা হয় না।
কেন তো প্রাচ্যের লোক অনেক বেশি অ্যারিস্টটল এগিয়ে যায়, কিন্তু ভরত এগোতে পারে না, ভরত দাঁড়িয়ে থাকে। আমরা যারা ভরতকে নিয়ে একটু নাড়াঘাটা করার চেষ্টা করেছি, আমার কাছে আছে ভরতমণির, ভরতের নাট্যশাস্ত্রের 4টে খণ্ড, হরপ প্রকাশনী না, হরপ প্রকাশনী বার করেছিলেন। হ্যাঁ, বেদ তো আছে, এটাও করেছে হরপ প্রকাশনী। তা সেখানেই আমি কিনেছিলাম। তা ওটা বিক্রি হচ্ছিল না, আমি যে মেলায় কিনি মানে পুরনো বইয়ের স্টল, ওটা বিক্রি হয়নি, পড়েছিল। তা আমি বললাম আমার 4টে খণ্ড দিয়ে দেবেন। বললো নিয়ে যান। হ্যাঁ, এই তো নিয়ে এসেছিলাম কবে, 10 দিনের মেলা, একটাও বিক্রি হয়নি। আপনি থিয়েটার করেন? না, থিয়েটার করি না, থিয়েটার দেখি, ভালোবাসি। তা বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি 45% ডিসকাউন্টে নিয়ে যান। তা আমাকে 45% দিয়েছিল। ইস, আমি যদি বলতাম যে আমি থিয়েটার করি তাহলে 60% হয়তো পেতাম। যাই হোক, তা সেইগুলো যখন ঘাটছি তখন দেখছি যে অ্যারিস্টটলও দেখছি, ভরতও দেখছি। ভরত তো অনেক এগিয়ে থাকা, কিন্তু ভরতের নাম বিদেশিরা কেউ করে না। ব্রিটিশরা তো ভরত বলতো না, ভ্যার, এরকম একটা কিছু বলতো, তো সেটা তো কেউ করে না। আমরা তো অ্যারিস্টটল অনেক কষ্টে উচ্চারণ করি, অ্যারিস্টটল নিয়ে বেশি আলোচনা, ভরত নিয়ে আলোচনা কোথায়? কিন্তু ভরত যে 3 রকমের হলের কথা বললেন, একটা হল হলো শোনা যাবে এবং দেখা যাবে, একটা হলো শুধু শোনা যাবে, আর একটা হলো শুধু দেখা যাবে। কী অনুষ্ঠান? একটা নাটক, একটা মানে কবিতা, গান, আর একটা হলো ড্যান্স ড্রামা। দুটোই দরকার, শোনা এবং দেখা দুটোই দরকার। এই 3 রকমের যে হল নির্দেশ করলেন, একটা হচ্ছে বৃকিষ্ট, একটা ত্রস্ত, মানে 3টের নাম সংস্কৃততে, এগুলো জানার দরকার নেই, তোরা বই পড়ে জেনে নিবি। এরকম 3টের নাম আছে। এবং দানবরা, এবং ওইখানে নিয়ম আছে, মাইক্রোফোন কিন্তু আবিষ্কার হয়নি। তাহলে বাতাস কোন দিক থেকে আসে? দক্ষিণ দিক থেকে। দক্ষিণ দিক থেকে আসছে বাতাস। বাতাস কি নিয়ে যায় বহন করে? শব্দ। তাহলে তুমি যখন কথা বলবে, মঞ্চটা দক্ষিণ দিকে হবে, দর্শক সামনে বসবে, তোমার সংলাপ বাতাস নিয়ে চলে যাবে দর্শকদের কাছে। এত বড় বিজ্ঞান আর কোথায় আছে? হাজার হাজার বছর আগে গ্রিক নাটক দাঁড়িয়ে আছে এই দক্ষিণ দিককে কেন্দ্র করে। তোরা যদি কোনোদিন গ্রিসে যাস, গ্রিসে যে হল থিয়েটারের জায়গাগুলো আছে, সেইখানে সমস্ত খোলা চারিদিক, এরম গ্যালারি আছে, স্টেজ নেই, একটা ছোট্ট চাতাল আছে, তার উপরে অভিনয় হয়। 10,000 12,000 লোক বসে দেখে সেই সব গ্যালারিতে। প্রত্যেকে মুখোশ পরে অভিনয় করে, মুখ তো দেখা যাবে না, সব মুখোশ পরে অভিনয় করে। এক একটা মুখোশ হয়তো 5টা। একটা রাগী রাজা, তার একটা মুখোশ, তার পেছনে আছে দুঃখী রাজা, রাজীব পেছনে চলে যায়, দুঃখী রাজার মুখটা আসে। সে পরে একদিন আলোচনা করা যাবে গ্রিক নাটক নিয়ে। এই যারা গ্রিসে ওইগুলো দেখে এসছে, তার মধ্যে নৃপেন্দ্র সাহা প্রথম দিকে গ্রুপ থিয়েটারের সম্পাদনা করতেন। নৃপেন্দা আমাকে বলেছেন যে আমি ওই রকম গেছি, ওদের হল ঢুকেছি দেখতে, ভেঙে গেছে। তা তখন মাইক্রোফোনের কোনো ব্যবহার নেই, ছিলও না। আমাকে বলল যে আপনি এইখানটা দাঁড়িয়ে একটা মুখ দিয়ে শব্দ করুন, নিজে শুনতে পাবেন। বললাম, আমি একটা হা করলাম, সেটা হা হয়ে গেল। কী করে হচ্ছে? বলো দেখুন, এটা দক্ষিণের বাতাস ঢোকাবার জায়গা দেওয়া আছে গ্যালারিগুলোর পাশ দিয়ে, সেই বাতাসটা বেরিয়ে দেওয়ার জায়গা দেওয়া আছে। মানে আর্কিটেকচার কোথায় তখন গেছিল। কাজেই এত বড় এরিয়ায় গান হচ্ছে, হচ্ছে, সব দর্শক শুনতে পাচ্ছে। ঠিক সেম জিনিস এখানে যারা ছিল, আমাদের দূরবীন শো ছিল, আমরা গেছিলাম, স্টেজটা দেখলাম ফারাক্কা একটা ডায়াস ছিল, ওপেন এয়ার, সেটা 25 ফুট মতন ডায়াসটা। পেছনটা বাসুকির, যেমন কৃষ্ণের মাথার ওপর ফনা তুলে বাসুকি যেত, সিনেমায় দেখা যায়, আর্কিটেকচারাল ডিজাইনটা স্টেজের মাথায় ঠিক এইরকম আছে, এরকম একটা ঢেউ মতন আছে। আর গ্যালারি আছে 1000 লোক বসা। তা আমি যখন প্রথম ফারাক্কায় যাই একটা ওয়ার্কশপ করাতে, আমি আর অরুণ মুখার্জি, তা আমাদের একদিন আগে আমরা পৌঁছে গেছিলাম, স্টুডেন্টদের আগে অনেক অ্যারেঞ্জমেন্ট করার ছিল। ওটা ডিরেক্টরস ক্যাম্প ছিল, ডিরেক্টরদের জন্যে ওয়ার্কশপ। আমার কাজ ছিল প্রসিনিয়ামের বাইরের থিয়েটারটার ওপরে ক্লাস করা। তা এমন নির্জন জায়গা, ভীষণ নির্জন জায়গা।
আমরা 7 দিন কোনো মানুষের মুখ দেখিনি, সকালে সুইপার দেখেছি, রাত্রে নাইট গার্ড দেখেছি, আর কাউকে দেখতে পাইনি প্রথম 7 দিন। 10 দিন ছিলাম। তা আমরা একটা বুড়িকে দেখেছিলাম 9 দিনের দিন, একটা বুড়ি আসছে। তা আমি আর আলো করে দীপক দা, চেতনা দীপক মুখার্জি, দীপক দা ওই দেখুন একটা বুড়ি আসছে, একটা মানুষ দেখলাম। আমরা এর মধ্যে মানুষই দেখিনি, সুইপার আর নাইট গার্ড ছাড়া। আমরা একটা হোস্টেলে ছিলাম, ওখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে হলটা, ফারাক্কা রবীন্দ্রভবনের পেছনে এই ডায়াসটা আছে। অরুণদা বললো আগে চলো, আমরা নামার পরেই ভোরবেলা ট্রেন থেকে নেবে, স্টেজ দেখতে গেছি, বললো চলো আগে। সেখানে আমাদের দূরবীন মডেল প্রোডাকশান ছিল। দূরবীন মডেল প্রোডাকশান করার পর ওইটা নিয়ে একটা ক্লাস হবে, ডিরেক্টোরিয়াল কাজের উপরে ক্লাস হবে। 98 সাল, না ওই সালটা 98। তা ওই ডায়াসটায় অরুণদা নিয়ে গেল, বললো তুমি আগে ডায়াসের ওপর ওঠো। আমি উঠলাম, বললো তুমি ওখানে যা হোক কিছু বলো, ডায়লগ বলো, কবিতা বলো, একটা কিছু বলো। আমি বললাম, দেখলাম মনে হচ্ছে আমি মাইকে বলছি, সামনে কোনো মাইক নেই, আমি মাইকে বলছি। আমি না চমকে গেছি, বলো আবার বলো, তুমি নানা কোণে গিয়ে বলো। নানা কোণে গিয়ে বলছি, মাইক্রোফোন হচ্ছে। কি করে হচ্ছে? আর্কিটেকচারাল ডিজাইন, এই যে পেছনের ওইটা আর সামনের গ্যালারিটা উঠে যাওয়া, শব্দটা এইখান থেকে গিয়ে ওইখানে ধাক্কা মারছে, মেরে ব্যাক করছে আমার কানে, ফিডব্যাক দিয়ে দিচ্ছে। আমি বললাম আমার কিছু করার নেই, এটার মধ্যে অসংখ্য কেউটে সাপ বাসা বেঁধে আছে গ্যালারিতে, কোনো অনুষ্ঠান হয় না। আমি বললাম একটা করা যায়, এখন হলে করা যেত। এখন আমি দেখছি যে একটা বাড়ি, তাকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে দোতলা বাড়ি, তাকে টেকনোলজি এসে তাকে, জমির এই দিকটায় ছিল তো, নতুন রাস্তা হচ্ছে, তার জমি আছে, সে বাড়িটাকে সরিয়ে নিল, ভাঙছে না, এই টেকনোলজি বেরিয়ে গেছে। কাজেই আমি বললাম অরুণদা একটা হতে পারে, জানেন তো, এইটাকে নিয়ে যদি আমরা যাদবপুর ইউনিভার্সিটির একটা জায়গায় তো জমি আছে, এইটাকে দিয়ে দিতে পারি, তাহলে আমরা কাজ করতে পারি। ফারাক্কায় তো সাপের বাসা। তা আমাদের যেদিনকে দূরবীনের শো ছিল, প্রথম ওদের সবাইকে যারা ছিলাম আমরা আগে ওই স্টেজটা যা, একটা বিস্ময় দেখে আয়, কারণ ওইখানে করেছিল, এই টেকনোলজিটা ওইখানে করেছিল, কিন্তু আমাদের কলকাতায় কেউ করেনি। আমি দিল্লিতে দেখেছি, দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার পেছন দিকটা, মানে যেখানে ইয়েটা আছে আমাদের কি বলে সংস্কৃতি দপ্তরটা আছে, ওইখানে একটা এরকম আছে, কিন্তু সাউন্ড এত ভালো না, ওখানে মাইক্রোফোন ব্যবহার হয়। ওখানে গ্যালারি আছে, স্টেজটা বিশাল, মাটির তলায় গ্রিন রুম আছে দিল্লিতে, কিন্তু ওদের সাউন্ডটা ফারাক্কার মতন না, অসাধারণ। সেখানে ফারাক্কার সাউন্ড সিস্টেমটা দারুণ হয়েছে। তা ভরত যখন এই সব করছেন, সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু এইরকম ভাবনা ভেবেছেন, ছোট বড় মাঝারি। কেন ছোট বড় মাঝারি? যেগুলো বড় হবে সেগুলো শুধু ডান্সটা দেখবে, দূর থেকে দেখবে, অসুবিধা নেই, কিন্তু শোনা এবং দেখা দুটো মিলিয়ে যদি হয়, তাহলে সেটা থিয়েটার আর ড্যান্স ড্রামা দুটো মিলিয়ে, তাহলে মাঝারি একটা, ছোট একটা, 3টে হলের পরিকল্পনা করেছেন ভরত। এখানে ওই নাট্যগৃহে করার পর অনেক নাটক করেছেন, দানবদের ঢুকতে দেয়নি। ওইখান থেকে হল কনসেপশন শুরু। আমি অ্যারিস্টটলে কিন্তু পাইনি কোথাও, পেয়েছো শুভঙ্কর কোথাও? আমি পাইনি অ্যারিস্টটল যে হল পরিকল্পনা করেছেন। এবং গল্পটা কি? মিথোলজিক্যাল গল্প, যেটার কোনো কে সমর্থন করছে জানি না, দানবরা ভেঙে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা মিলে যায়, গোটা ব্যাপারটা মিলে যায় আধুনিক কালের সাথে। আমি যে বইটার সাহায্য নিচ্ছি, এই বইটা লেখা আমাদেরই ভারতবর্ষের একজন নাট্যতাত্ত্বিক, তার নাম আদ্যারঙ্গাচার্য। ওনার একটা বই আছে, বহু আগের বই, ঠিক আছে, বহু আগের বই। এবং তারপরে বড় আস্তে আস্তে তার পল্লব বিকশিত করেছেন, নাট্যতত্ত্ব দিয়েছেন, এবং কী ধরনের নাটক, কীভাবে অভিনয় করতে হবে সেগুলো বলেছেন। তারপরে আরেকজন এসছেন ভরতের পরে, সেটা অনেক আধুনিক কালে, সেটা হচ্ছে ধনঞ্জয়। ভরতের পরে সেই ধনঞ্জয়ের ছিল দশরূপক। ধনঞ্জয়ের দশরূপক অনুবাদ করেছেন সংস্কৃত থেকে ডক্টর পবিত্র সরকার, তার বই আমার কাছে আছে। এবং দশরূপক ডক্টর সাধন কুমার ভট্টাচার্য তার থেকে প্রবন্ধ লিখেছেন। এই দশরূপক, তার মধ্যেও আমরা কিন্তু ওই বৈজ্ঞানিক জায়গাগুলো পাই, এত ইলাবোরেট না,
তারপরে ছিল সাহিত্য দর্পণ, আরও বেশি আধুনিক কালের। সাহিত্য দর্পণের মধ্যেও থিয়েটারের অনেক কিছু, সাহিত্য এবং থিয়েটারের অনেক কলাকৌশল বা তাদের ব্যাপারগুলো আছে। সাহিত্য দর্পণও খুব সায়েন্টিফিক আর অনেক আধুনিক হয়ে গেছে তারা। কিন্তু দশরূপক এবং ভরতমুনির যে নাট্যশাস্ত্র, ভরতের নাট্যশাস্ত্র, তার মধ্যে ভরতের নাট্যশাস্ত্র সবচেয়ে বেশি বৈজ্ঞানিক, সমস্ত থেকে বেশি বৈজ্ঞানিক। এখন হয়েছে কি, ভরত যে ডেফিনেশন দিয়েছেন সেখান থেকে আস্তে আস্তে এগোতে এগোতে একটা আধুনিক ডেফিনেশন রবীন্দ্রভারতী থেকে যারা অধ্যাপক ছিলেন, ডক্টর সাধন কুমার ভট্টাচার্য প্রমুখ, মহেন্দ্র চৌধুরী প্রমুখ ডিন ছিলেন, বলছেন দৃশ্যকাব্য। নাটককে তো আমরা বলি দৃশ্যকাব্য, অর্থাৎ আমি দেখছি একটা কাব্য তৈরি হচ্ছে, সেখানে হয়তো সংলাপ নেই কিন্তু কাব্য তৈরি হচ্ছে। দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য এবং শুনছি, এই দুটোর সংমিশ্রণে এক নতুন ধরনের দৃশ্য শ্রব্য ধর্মী ভাষা শিল্প, তার নাম নাটক। বোঝা গেল? আরেকবার বলবো, দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য লিখতে হবে না, এখন আমি বলে দিচ্ছি তো, সংমিশ্রণে তৈরি নতুন ধরনের দৃশ্য শ্রব্য ধর্মী ভাষা শিল্প, সেটাই হচ্ছে নাটক। এবং এক বা একাধিক অভিনেতা এক বা একাধিক দর্শকের সামনে অভিনয় করে দেখাতে হবে। এটা একটা নাটক কাকে বলে, এটা একটা কমন। আমি কেন বলছি সবগুলো লিখতে হবে না, যেটা হয় আমি বলে দেবো। এই কারণে আমি এইটা যে কজন আজকে ক্লাস করলো, আমাদের তো নাম এখানে লেখা রইল, 10 দিনের মধ্যে একটা পেজ চলে যাবে তোদের কাছে জেরক্স, বা বলে দেবো একটা ডেট, যাদের পক্ষে আসা সম্ভব নিয়ে যাবে, বা একজন নিয়ে আরও কয়েকজনকে দিয়ে দিবি, প্রত্যেকের নামে নামে দিয়ে দেবো। অর্থাৎ যে ক্লাস আজকে করানো হলো তার জিস্ট দিয়ে দেবো। সেটা হবে কি, তোরা যদি ভবিষ্যতে আবার শিল্প নিয়ে পড়াশোনা করতে যাস, ওইটা হয়তো খানিকটা আমার মতন অশিক্ষিত একটা লোকের তোদের কাজ করবে, খানিকটা কাজ করবে গাইড বুক হিসেবে। আচ্ছা ঠিক আছে, তো পড়ি, দেখি তো এইটা এখানে আমরা শুনেছিলাম, তার সাথে এটার কি মিল, সেটা একটা গাইড বুক হিসেবে কাজ করবে। এখন হচ্ছে কি, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন নাটকের এইটা বলি, তখন অলরেডি গোটা পৃথিবীতে নাটকের সংজ্ঞা আসতে শুরু করেছে। একজন বলেছেন, একটা পাটাতন, একটা মানুষ, সামনে একটা মানুষ, যে মানুষটা পাটাতনের ওপরে, তার কিছু বুদ্ধি আবেগ অনুভব সে প্রকাশ করছে, আরেকজন দেখছে, এটার নামই না, অস্বীকার করার জায়গা নেই, এ সংজ্ঞাও আছে। এবং পর 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 এরকম আস্তে আস্তে পণ্ডিতরা হোয়াট ইজ ড্রামা, আমরা বলি নাটকের ক্লাস করাতে গিয়ে আমরা বলি ড্রামা শব্দটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে হোয়াট ইজ ড্রামা। এইটা লেখ, DRAMA, এটা কাজে লেগে যাবে পরে। বলরাম, ডিতে কি? সৌভিক, ডিতে কি? না, ডেসক্রিপশন। ড্রামা হলেই একটা ডেসক্রিপশন আসবে, আগে বর্ণনা আগে দিতে হবে যে কি কেন একটা নাটক আরম্ভ হবে যখন, তখন আমরা দেখতে দেখতে বুঝবো কি ঘটতে চলেছে, কি ঘটছে, সেটা ডি। আর হচ্ছে রিজন। আর এই যে বর্ণনা যুক্তিগ্রাহ্য হতে হবে, তুমি যাও তাও করে দিলে হবে না। হ্যাঁ, একটা আমাদের ময়মনসিংহ বলে একটা জায়গা আছে বাংলাদেশে, ময়মনসিংহ, জানিস তো? সেই ময়মনসিংহ ঢাকার পাশে। ময়মনসিংহে কতগুলো কবি ছিলেন, যেসব কবি উদ্ভট কবিতা লিখতেন, এবং সেই উদ্ভট কবিতা যেমন আমাদের সুকুমার রায় লিখেছেন, ছড়া, সবই তো উদ্ভট, কিন্তু কি সুন্দর লাগে। আচ্ছা, উদ্ভট কেন সুন্দর লাগবে? যার মধ্যে রিজন নেই, যুক্তি নেই, কিন্তু সুন্দর লাগছে। এটাও কিন্তু শিল্পে, সাহিত্য শিল্পের অঙ্গ। ময়মনসিংহে এরকম আছে, চক্ষু বুঝা মারলাম তীর লাগলো কলা গাছে, হাঁটু বাজা রক্ত পড়ে চোখ গেল রে বাবা। এবার কি বুঝবি তুই? চক্ষু বুঝা মারলাম তীর, চোখ বুঝে তীর মারলো, বুঝতে পেরেছিস? চক্ষু বুঝা মারলাম তীর লাগলো কলা গাছে, তীরটা কলা গাছে গিয়ে লাগলো। হাঁটু বাইয়া রক্ত পড়ে, চোখ গেল রে বাবা। হাঁটুতে রক্ত পড়ছে, কলা গাছে তীর লেগেছে, আমার চোখ গেল। তবে যদি গোটা ছবিটা ভাবিস, দেখবি একটা কাব্য, একটা মজার লুকিয়ে আছে এর মধ্যে। এগুলো ময়মনসিংহের উদ্ভট কবিতা, মাধব মলঞ্চি কন্যা যেখান থেকে হয়েছে, অর্থাৎ ময়মনসিংহ গীতি কবিতা, তার মধ্যে এগুলো আছে। যাকে সেটা পরের আলোচনা।
DR হলো, এ হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ছাড়া ড্রামা হবে না। যদি কোনো নাট্যকার দাবি করে আমার নাটকে না কোনো অ্যাকশন নেই, সেটা টিনের তলোয়ারে আছে। টিনের তলোয়ারের মধ্যে আছে যে আমার নাটক একাধারে উপন্যাস এবং নাটক। টিনের তলোয়ারে এসে যে নাট্যকার বলছে, হ্যাঁ, অর্থাৎ আমার নাটকে এইসব কিছু নেই, কোনো দৃশ্যভাগ নেই, গর্ভাঙ্ক অঙ্ক নেই, একাধারে নাটক এবং নভেল, মানে সেরকম নয় আর কি। অর্থাৎ সেখানে অ্যাকশন মাস্ট, অ্যাকশন ছাড়া হবে না। এম, মেথড, পদ্ধতি কী, কী ধরনের নাটক হবে ভাই, এটা কি, শিল্পটা কি, নাটকটা কি হচ্ছে, মেথড। এ হচ্ছে এইম, লক্ষ্য কি তোমার, পড়ার লক্ষ্য কি, ঠিক আছে? এইটা তোর হাতে যদি থাকে, তুই যে কোনো ড্রামা বুঝতে গেলে, তোর কাছে কেউ নাটক পড়লো, তুই তখন এইটা ফেলে শুনবি নাটকটা, দেখি তো কী কী আছে, দেখবি অ্যাকশন নেই, বলে না এটা ড্রামা হয়নি তো, অ্যাকশন কোথায়, সঙ্গে সঙ্গে ধরতে পারবি। তারপর দেখি এম নেই, শেষ হয়ে গেল নাটকটা। এই তুমি কি বলতে চাইলে? একমাত্র নাটক লোকে দাবি করবে কি বলতে চাইছো। একটা লোক সেতার বাজিয়ে চলে গেল, কেউ জিজ্ঞেস করেছে কোনোদিন আপনি কি বলতে চাইলেন? সেতার আবার কি বলতে চাইবে, লোকটা বলবে। এবার যে যাই শিল্প করুক, কেউ জিজ্ঞাসা করে না কি বলতে চাইলেন। নাটক করলেই লোকে ধরবে, আচ্ছা আপনারা এই নাটকটা করলেন কি বলতে চাইলেন, আপনার কি, আমি কিছু বলতেই চাইনি, বলে তাহলে এটা নাটকই না। যেমন একজন নাট্যকার বলেছে, আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, যে সে নাটক লিখেছে, কেউ সেই নাটক করেনি। বলছে তুমি কত নাটক ইয়ে করেছো, কতগুলো নাটক তুমি লিখেছো? বলে 100-র কাছাকাছি। তো কটা অভিনয় হয়েছে? বলে একটাও হয়নি। তাহলে তুমি কি করে নাট্যকার বলো নিজেকে? বলে আমার বয়ে গেছে, কে না করলো, আমি লেখার লিখে যাব। এখন পণ্ডিতরা বলছে নাটক অর্ধশিল্প। নাট্যকারকে কি শিল্পী বলা যাবে? কেন বলা যাবে না? অর্ধশিল্প তো। পরিচালক শিল্পী, অভিনেতা শিল্পী, মেকআপম্যান শিল্পী, নাট্যকার শিল্পী না। কেন? উনি তো লিখে দিয়েছেন, তারপর তো ওনার কিছু করার ছিল না। শোয়ের দিন ওনার কী করার আছে? কিচ্ছু করার নেই, কোনো কন্ট্রিবিউশন নেই। সেটাকে পরিচালক কেটে কুটে মঞ্চে দাঁড় করিয়েছে। তোমার আবার শিল্পী বলে তুমি দাবি করছো কেন? এইবার যখন নাটকটা না পেয়ে ভালো হবে, তখন ডাকবো, বলবো এর লেখা। তার আগে অবধি তোমার কোনো ভূমিকা নেই, তুমি শিল্পীই না। শো হয়ে যাওয়ার পর তুমি শিল্পী হবে। শো না হলে তোমাকে কে শিল্পী বলবে? হ্যাঁ, তুমি 100 নাটক লিখে দাবি করো, আমি না 100 নাটক লিখেছি, কটা অভিনয় হয়েছে? একটাও না। তোমাকে কেউ নাট্যকার বলবে, তাকে কে বোঝাবে? আমি এরকম একটা চরিত্র তৈরি করেছিলাম নাট্যকারের। সে নাট্যকার দাবি করছে আমি নাট্যকার, তখন অন্যরা বলছে যে কি করে তুমি নাট্যকার হও, তোমার নাটক একটাও হয়নি। সে তখন রেগে যায়, হয়নি তো কি হয়েছে, তা বলে আমি নাট্যকার হতে পারি না? না, যতক্ষণ নাটক না হবে তুমি অর্ধ হয়ে রইলে। কারণ ওটাকে মঞ্চে যেতে হবে, তবে ঠিক হবে, তার আগে তো হবে না কিচ্ছু। এরকম বিতর্কে অংশগ্রহণ করলে প্রশ্ন উঠলো, নাট্যকার কি তাহলে শিল্পের আঙিনায় হচ্ছে না? একদল বলছে না না, নাট্যকার রেগে যাবে। হলে সে কি কথা, আমরা যদি না লিখতাম। সম্প্রতি একটা সেমিনার হয়েছিল আমার এই অক্সিজেন নেওয়ার আগে, দুজন আসেনি, সেখানে আমাকে দুটো দায়িত্ব নিয়ে বাংলা একাডেমিতে বলতে হয়েছিল। সেখানে একজন আমার বক্তা বলেছিলেন যে নাট্যকারের বইই গেছে, তার তিনি নাট্যকার, বইয়েই গেছে যে আমার নাটক কে করলো না করলো, আমার লেখা আমি লিখে রাখছি, আজকে হবে না কালকে হবে। তা এটা প্রশ্ন এলো অনেক। পরের বক্তা আমি ছিলাম, আমি বললাম যে তাহলে কালকেই আপনাকে নাট্যকার বলা হবে, আজকে আমি বলতে পারছি না। আজকে বলবো কী করে? তাহলে কালকেই বলবে যারা বলার, আজকে তো বলবে না কেউ। আজকে অবধি যদি আলোচনা হয় তাহলে আপনি নাট্যকার না। এখন সেইটা তো প্রশ্ন উঠতে পারে, এখন সেটা তিনি দাবি করতে পারেন না। এটা শিল্পের একটা বড় বিতর্কের জায়গা। মানে এটা কোনো সময় এটাকে আমরা বলতে পারি না যে আমরা এটাই ঠিক করছি, এটাই ভুল করছি। এটা আমরা জোর দিয়ে কেউ কিচ্ছু বলতে পারি না। এইবার আমরা দেখে নেব একটা মানুষের কথা, যে মানুষটা আমাদের একটা পথ দেখিয়েছে। আমাদের মতন যারা অর্ধশিক্ষিত, আমার মতন, সবটা আমরা জানি না, সবটা আমরা বুঝতে পারি না, সব কিছু জ্ঞান আমাদের নেই। সেখানে একটা লোকের কাছে গেলে হাত পাতলে আমাদের 2 হাত ভরে তিনি দিয়ে দেন। তার সাদা দাড়ি, বড় আলখাল্লা পরা, পায়ের নাকি গোদ আছে বলে লোকে বলে। তার নাম রবি ঠাকুর।
সৌন্দর্য তত্ত্বের এত ভালো ব্যাখ্যা আমার মতন কম পড়ুয়া, আমরা যাদের পড়াশোনা কম, আমাদের দিকে লোকে তাকালেই বুঝতে পারে এই ছেলেটি বা এই লোকটি বা এই বৃদ্ধটি বিকম পাস করেছে, পাস করছে, চোখ দেখলেই বোঝা যায়। তা এইটা পরিষ্কার। তাদের ক্ষেত্রে আমাদের সহায় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের যদি আমরা সহায় হই তাহলে মনে হয় যে আমরা অনেক কিছু, এই কালকেই বলছিলাম তাকে এখানে, দেবব্রত বিশ্বাস বলেছিলেন যেদিকে যাও বুড়ো তার সাদা দাড়ি নাড়ছে, এটা আমরা বলি, মানে দেবব্রতর কথায়। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম দুটো ব্যাপারে রবীন্দ্রনাথের কোনো লেখা নেই। এক হচ্ছে ওয়ানডে ক্রিকেট আর টি-20 ক্রিকেট আর মোবাইল ফোন। বাহ, তোর মনে আছে তো, কালকে তুই ছিলি। এই তিনটে ছাড়া রবীন্দ্রনাথ সব কিছু লিখেছেন। রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন তখন টেস্ট ক্রিকেট হতো, টেস্ট ক্রিকেট, WG গ্রেস তারপরের আমল। সেই টেস্ট ক্রিকেটের বাউন্ডারির বাংলা রবীন্দ্রনাথ করেছেন মারিয়া পগার পার করিয়া দিল, রবীন্দ্রনাথের বাউন্ডারির বাংলা, তা নিয়েও উনি লিখেছেন, ক্রিকেট নিয়েও লিখেছেন। কাজেই শুধু এই তিনটে বিষয় রবীন্দ্রনাথ পাননি, কাটমানিও পাননি। এটা পেলে রবীন্দ্রনাথের অনেক কিছু আমরা জানতে পারতাম যে কী বলতে চান। তা এনিওয়ে, আমরা এক কাজ করব, 5 মিনিটের একটা ব্রেক দেবো সবাইকে। হ্যাঁ, ব্রেক দিলে ভালো হয় মনে হচ্ছে। যা একটু যে বাথরুম টাথরুম সারবে সেরে, একটানা চলছে তো, একটু ব্রেক দিয়ে দিই, নাহলে মাথা ব্রেক দিয়ে আমরা যে জায়গাটায় যাব, সৌন্দর্য তত্ত্বে যাব, ওদের চা দাও। হ্যাঁ, আর পরের হাফে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, হাতে কলমে কাজ করব। যেটুকু সময় আছে এর মধ্যে শিল্প সম্বন্ধে রবীন্দ্রনাথের কী বোধ সেটা একটু জেনে নেওয়া দরকার, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো। আর পরেটা যখন প্র্যাকটিক্যাল কাজটা করব তখন আমরা খুঁজে খুঁজে বার করব যে শিল্পের প্রয়োগটা বার, সেটা কিন্তু সবচেয়ে আগে। তত্ত্ব ধর, আমি রবীন্দ্রনাথের রচনাবলী থেকে শিল্প নিয়ে রবীন্দ্রনাথের কী বলা সেটা খুঁজে বার করলাম, তুইও খুঁজে বার করে পড়ে নিতে পারবি। এবার এটা শুনলে তোর খুঁজে বার করতে সুবিধা হবে, এটাই তো। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, প্রয়োগ শিল্প যেটা, প্রয়োগটা একটু জেনে নিতে হবে যে হ্যাঁ প্রয়োগটা কীভাবে প্রয়োগটা হয়। অন্তত অভিনয়ের ক্ষেত্রে আজকে যেটুকু সময় পাবো অভিনয়টা পারবো, বাকিগুলো আর আমাদের টাইমে কুলোবে না, সময় কুলোবে না। এখানে দুটো কথা খুব জরুরি। আর্ট, যেটা আমি প্রথম থেকেই বলছি শিল্প, এই কথাটা কিন্তু আসল কথাটা আর্টস, ARS, সেখান থেকে আর্টস কিনা আমি বলতে পারবো না, সেখান থেকেই আর্টস কথাটা ছিল। আর্টস থেকে এসছে আর্ট, আর্টস থেকে, গ্রিক কথা, এটা গ্রিক। সেই কথাটার অর্থ ছিল ক্রাফট, অর্থাৎ হ্যাঁ তৈরি করা কিছু একটা, আমরা বলি না, সেটা একটা জিনিস তৈরি করা। অর্থাৎ প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে আর্ট কথাটার সাথে একটা ক্রাফটের সম্পর্ক আছে, অর্থাৎ মনে হচ্ছে হ্যান্ডমেড কিছুর ব্যাপার। এই যে আমরা বলছি যে যেটা একেবারে বাস্তবসম্মত কিনা, আদৌ তা না, এটা তৈরি করা, তৈরি করতে হয় এটাকে। এটা একদম বাস্তব থেকে নেওয়া যায় না, যে সৌম্যমিত্রের কথাই বললাম, বাস্তবকে নিয়ে চেপে চেপে ছোট করে ঘন করে তার থেকে আহরণ করে নেওয়া বিষয়টা, সেটা ক্রাফটের অঙ্গীভূত হয়। যার জন্য ডিরেকশানে একটা কথা আছে, যারা ডিরেকশান দেন তাদের কথা আছে, ক্রাফটসম্যানশিপ, সেটা আর্টের অধীন। ক্রাফটসম্যানশিপ না জানলে ডিরেক্টর হওয়া যায় না। ডিরেক্টর ডিরেকশান দিতেই পারে, ডিরেকশান দেওয়া আর ক্রাফটসম্যানশিপের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাকে শিখতে হয় হোয়াট ইজ ক্রাফটসম্যানশিপ। তবে এটা সবসময় মাথায় রাখতে হবে, একজন ডিরেক্টর, একজন বড় মাপের ডিরেক্টর, ধরে নিচ্ছে 40-50টা নাটক তিনি করেছেন, তাহলে সার্থক নাটক কটা আছে খুঁজলে কটা পাওয়া যায়? যদি 40%, 40টা যদি হয়, 16টা কি 18টা নাটক ভালো হয়েছে, বাকিগুলো ভালো হয়নি তো। তাহলে উনি তো ক্রাফটসম্যানশিপ জানেন, উনি তো আর্টের ডেফিনিশন জানেন, উনি তো আমাদের থেকে অনেক বেশি জানেন, তাহলে সে 40% পায় কেন?
100% হয় না কেন? শেক্সপিয়ারের 38টা মতন নাটক আছে, তার মধ্যে উতরেছে কটা? 16 থেকে 18টা, বাকিগুলো উতরেছে। শেক্সপিয়ারের মধ্যে নাট্যকার কেন উতরয়নি? ওইরকম একজন পরিচালক ব্রেক্ট, তার এত নাটক আছে, সবগুলো উতরয়নি, কেন উতরয়নি? এত জানা সত্ত্বেও। আর্টের রহস্য এখানে। অর্থাৎ আমি জানলাম আর করে দিলাম এত সহজ না। আমি তার আগের মুহূর্ত অবধি জানি না এটা ভালো হবে না খারাপ হবে। আমাদের বাংলা থিয়েটারের একটা নাটক প্রচুর চলল, হইচই করে ফেলে দিল। সেই নাটকটার রিহার্সালে আমাকে পরিচালক নিয়ে গেছিল, নাটকটার নাম দায়বদ্ধ। তা একদিন দেখা হলো মেঘনাদার সাথে, চল চল আমার একটা নতুন নাটক ধরেছি, আমার তো দুটো নাটক প্রচুর লস খেয়েছি, এইটা ধরেছি, এটা না যে ছেলেটি চা দিতে আসছে সেও দাঁড়িয়ে পড়ছে, চল না একটু দেখবি, চল না। তখন ওদের শ্যামবাজারের একটা খাটালের দোতলায়, তলায় খাটাল, দোতলার উপরে এত বড় মশা থাকতো, সেখানে আমি যাই, অনেক দিন ধরেই যাই, প্রথম নাটক থেকেই যাই। তা গেলাম দেখতে। তা আমাকে যে খুব আকর্ষণ করছে এমন আমার মনে হয়নি, কিন্তু যে ছেলেটি চা দিতে এসেছিলো তাকে খুব নাকি আকর্ষণ করেছে। এবার বারবার বললো তুই কিন্তু ফার্স্ট শোয় তোকে আসতেই হবে। আলাম ফার্স্ট শো কটায়? বললো 3টের সময়। 3টের সময় পারবো না, আমি 6:30টার শোয়ে আসবো। 4:30টার শোয়ে গেলাম। তখন দেখলাম আমি যা রিহার্সাল দেখেছিলাম আর শোয়ের কাহিনিটা একটু পরিবর্তিত হচ্ছে। তো যাই হোক, ঘন ঘন লোকে হাততালি দিচ্ছে, সাংঘাতিক একটা রিয়াকশান তৈরি হচ্ছে সেটা দিয়ে। তা তখন যখন খুব জোর রিয়াকশান তৈরি হচ্ছে, তা দেখলাম যে শোয়ের পরে মেঘনাদদা বললো না, এটা হয়েছে কি যে আমরা তো এটা নিয়ে স্টেজ রিহার্সাল, এমনি রিহার্সাল করেছিলাম। তা দেবাশিস মজুমদার বললো যে গল্পটা একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে ভালো লাভ হবে। গল্পটা ঘুরিয়ে দিতে ঘন ঘন হাততালি পড়ছে, সাংঘাতিক হচ্ছে। কিন্তু এইরকম আমি বুঝতে পারিনি রে, 7 দিন আগে 2টো শো হাউসফুল হয়ে গেল, কী করে প্রচার হলো বুঝতে পারলাম না। এবং প্রতিটি শো হাউসফুল, এখনও করলে এখন হাউসফুল। এবং সেইটা আমরা নিয়ে এলাম চৌহাটিতে, তখন হটকেক নাটকটা, এখানেও হাউসফুল, সব জায়গায় হাউসফুল। অসিত মুখোপাধ্যায় মারা গেছেন গান্ধারে, উনি আমার একদিন বললেন, সংগ্রাম এই দায়বদ্ধ না, আমি মেঘনাদের দায়বদ্ধ 3বার দেখলাম, 3বারই ঠকলাম, এটা একটা ঠকাবার নাটক। আলম কেন? বলে যখন দেখছি ওর ওই পুরোনো দিনের গান, অমুক তমুক হ্যান ত্যান সব দিয়ে বসে থাকছে, বেরোবার পর ভাবছি এটা কেন দেখলাম, এ তো আমি ঠকালো। কী আছে নাটকটার মধ্যে? ওই যে শেষ করলাম যেখানে বক্তব্য কী, এ তো কিছুই নেই। এটা নবনাট্য আন্দোলন, মানে 60-র পরে গণনাট্য স্থিমিত হচ্ছে যে জায়গাটায়, নবনাট্য আন্দোলন শুরু হয়। ঘটনাচক্রে আমার বাবা নবনাট্যের সাথে যুক্ত হন নাট্যকার হিসেবে। কারণ ওই 60s-এ কলকাতায় যাতায়াত বাড়তে থাকে। মন্মথ রায়, এবার তুই চালিয়ে দিতে পারিস, মন্মথ রায় যিনি একাঙ্ক নাটকের সম্রাট যাকে বলা হয়, যিনি আমাদের ভারতবর্ষের নাটকের ক্ষেত্রে, বাংলা নাটকের ক্ষেত্রে তার বিশাল নাম। তিনি বোধহয় ওয়েস্ট ইন্ডিজের যে বোলারটা আছে না, ক্যাপ্টেন হোল্ডার, 7 ফুট কত ইঞ্চি, মন্মথ রায় প্রায় সেই হাইট, প্রায় কাছাকাছি হাইট। বাঙালিদের মধ্যে এরকম হাইট দেখা যায় না, এরকম দশাশরী চেয়ারে। উনি আমাদের আত্মীয় হন সম্পর্কে, সেটা অনেক পরে বেরিয়েছে। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, বাবা মন্মথ রায়ের কাছে আমায় নিয়ে গেছেন। আমি তো দেখছি ওনাকে এইভাবে, এত বড় ওনার চেহারা। আর মনোজদা আর মোহিতদাকে মন্মথ রায়, এই গল্পগুলো এটার ফাঁকে ফাঁকে বলে নিচ্ছি, ইন্টারেস্টিং। তা মন্মথ রায় যখন নাটক শোনাতে বসতেন মোহিতদা আর মনোজদাকে, তখন ওরা তরুণ, ওরা সবে লিখতে শুরু করেছে। মোহিতদা বলতেন কি, মনোজের একটা পাঞ্জাবির পকেট, আমার একটা পাঞ্জাবির পকেট মন্মথদা ধরতেন আর নাটকটা পড়তেন যাতে পালাতে না পারে, এবং ওই পাঞ্জাবির সূত্রেই উনি অ্যাকশান দিতেন। এই পাঞ্জাবিটা ধরা ছাড়েননি, পাঞ্জাবির খুঁটটা, সেটা নিয়েই অ্যাকশান দিচ্ছেন, সেটা নিয়ে। এটা মোহিতদা খুব সুন্দর দেখাতেন মনোজদার এই মন্মথ রায়ের অ্যাকশানটা। তখন একটা কথা উঠলো, আর্ট ফর আর্টস। একদম বলছেন, এটা ইউরোপিয়ান অনেক প্রবক্তা ছিল যে শিল্প শিল্পের জন্যে, শিল্প যেহেতু বললাম প্রথম বেনিভেন্টো কোচে যে বাংলাটা তোকে বললাম, নির্বিকল্পক প্রতিভান
অর্থাৎ এটা প্রতিভার সৃষ্ট, এটা অন্য কিছু না, এটা একটা প্রতিভার সৃষ্টি। অর্থাৎ এটা আর্টের জন্যই আর্টের তৈরি হয়। একটা মানুষের মনে হয় যে এইটা বানাবো, সে বানায়, বা এটা তৈরি করব, বা এটা লিখবো, এটা প্রযোজনা করব, কাজেই আর্টের জন্য আর্টের জন্ম। কিন্তু বস্তুবাদী যারা দার্শনিক ছিলেন তারা এটাকে বিপুলভাবে না করেছেন, না তা হয় না। আর্ট ফর আর্টস না, সোসাইটির জন্য, সোসাইটির জন্য আর্টের জন্ম হয়েছে। অর্থাৎ সোসাইটি কোত্থেকে পেয়েছে? সোসাইটি অভিজ্ঞতার মধ্যে থেকে পেয়েছে, প্রকৃতির মধ্যে থেকে পেয়েছে, জীবনযাত্রার মধ্যে থেকে পেয়েছে, পেয়ে সেটাকে আর্টে রূপান্তরিত করেছে। ভেবে দেখো, মানুষের মস্তিষ্ক আছে। আজকে আমরা ইচ্ছা করলেই একটা বাবুই পাখির বাসা বানাতে পারবো। একটা বাবুইজি যখন বাসা বানায়, ওই যে সৌন্দর্যটা, সেটাকে আমরা পারবো বানাতে। কিন্তু বাবুই কত সহজে বানায় ওটা, আমরা বানাতে পারি। একজন ভালো ক্রাফটম্যান যে সব করে টরে, সে দেখে দেখে একটা বাবুই পাখির বাসা নানাভাবে করতে পারে, সিনথেটিক্যালি করতে পারে, প্লাস্টিক দিয়ে করতে পারে। বাবুই পাখির বাসাটা হয় না, কাছাকাছি একটা হয়, নকল একটা হয়, কিন্তু ওইটা পারে না। একটা মাকড়সা যখন জাল বোনে, এত সোজা ওই জালটা বোনা, কেন বোনে মাকড়সা জানে না। মাকড়সা আমাদের সাথে কমিউনিকেশন হয় না, কিন্তু জাল একটা বোনে, তার সৌন্দর্য আমাদের তাকিয়ে থাকতে হয়। সোসাইটির কাজে লাগে মাকড়সার জালটা, আমরা তো ঝেড়ে ফেলে দিই। আমরা দেখি যদি আমাদের টানে। আর্টের একটা সবচেয়ে বড় মজা কমিউনিকেট করতে চাই। আমি যখন দেখি আকাশে একটা রবীন্দ্রনাথ, একটা নজরুল, মেঘটা ঘুরে ঘুরে এমন একটা জায়গা দাঁড়িয়েছে, রবীন্দ্রনাথ সরে গিয়ে একটা সিংহ হয়ে যায়, কখনো একটা গোলাপ ফুল হয়, কখনো আর একটা মানুষের মুখ হয়ে যায়, হয় না? তখন যদি একা দেখি তৃপ্তি হয়? কমিউনিকেট করি না, আরেকজনকে ডেকে দেখ 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 বলতেই হয়। আর্টের স্বাভাবিক নিয়ম দেখ দেখ। ওটা তো মুহূর্তে সরে যাবে, মেঘটা, মাকড়সার জালটা ভেঙে যাবে, বাবুই পাখির বাসা থাকবে না। কিন্তু যেটা সোসাইটির জন্য যে আর্টটা সৃষ্টি করছি আমরা, আর্ট ফর আর্টস এক নয়, আর্ট ফর সোসাইটিস, তাদের জন্য দরকার, সোসাইটির জন্য আমরা তৈরি করছি আমাদের যা কিছু সৃষ্টি ফর সোসাইটি। এবং আমরা নিয়েছি কোত্থেকে? সোসাইটির থেকে। সোসাইটির থেকে নিয়ে আমাদের সব কিছু করা। আজকে যখন আকাশে পাখি উড়েছে, প্রকৃতির দান, আমরা যখন বিজ্ঞান আবিষ্কার করে যখন প্লেন আবিষ্কার করেছে, পাখির কাছে চিরঋণী। ওরা যায়, এটা তো মানুষের মাথায় এসছিল, পরে তো প্লেন এসছিল। আগে তো পাখি, আগে প্লেন উড়েছে আর পাখিটা বসেছিল, ওই দেখ আমরাও উড়বো প্লেনকে দেখে। এরকম তো হয়নি, উল্টোটা হয়েছে। আমরা প্রজাপতি দেখেছি, প্রকৃতির কি বিচিত্র অবদান প্রজাপতি। জোনাকি কি বিচিত্র অবদান, একটা আলো নিয়ে ঘুরে বেড়ায়, আমরা চললে ফিরতে দেখি না। আমরা রবীন্দ্রনাথের গানে পাই, অসংখ্য গানে রবীন্দ্রনাথের প্রকৃতির বর্ণনা আছে, তার সাথে বিজ্ঞান, যেটা প্রথমেই বললাম, বিজ্ঞান মেশানো সমস্তটা। এই যে আষাঢ় মাস, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। বাজ পড়াটা যে মালার সঙ্গে তুলনীয় হয়, আমার মতন ভীতু মানুষ বাজ শুনলেই আমি কানে আগুন দিই, কিন্তু এই গানটা শুনতে আমি ভুলি না, যে কিভাবে উনি ভাবছেন। বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। আষাঢ় মালা পরে আসছে বৃষ্টি নিয়ে, কিন্তু বাজ পড়ছে, সেটা বজ্রমানিক মালা গাঁথা, সেইটা। এটা রবীন্দ্রনাথ প্রকৃতি থেকে নিচ্ছেন। কাজে এটাকে আর্ট বলবো না তো কাকে বলবো? এটা তো সবার মাথায় আসছে না। কাজেই আর্ট ফর আর্টসে একটা সময় ভীষণ বলা শুরু হয়েছিল 60-এর দশকে। নাট্যকাররাও বলতে শুরু করেছিলেন। যারা আমাদের বাড়িতে খুব আসতেন, যে সমস্ত নাট্যকার, কিরণ মৈত্র, বীরু মুখোপাধ্যায়, সুনীল দত্ত, যতু বন্দ্যোপাধ্যায়, এরা সবাই আমাদের বাড়ি আসতো। আমাদের বাড়ির একটা বাইরের বড় ঘর ছিল, নাট্যকারদের আস্থানা। সেখানে 2 দিন 3 দিন থাকতেন, নাটক লিখতেন। বাবার চেম্বার ছিল চৌহাটির মোড়ে, বাবা চলে আসতেন 8টায় চেম্বারে, কিন্তু আমার মার ঘাড়ে সব দায়িত্ব থাকতো। সেখানে নাট্যকাররা বসে নাটক লিখতেন, খাওয়া দাওয়া করতেন, থেকে যেতেন। জোরালো আলোচনা হতো, আমি দরজার বাইরে খুব ছোট্ট ওগুলো শুনতাম, কি বলছেন তারা।
এবং আমি এই আর্ট ফর আর্ট সেক নিয়ে শুনেছি, কিছু বুঝিনি। এসব নিয়ে জোরালো আলোচনা, এরা সব নবনাট্যের নাট্যকার ছিলেন। এবং এরা যখন বলছেন, এদের সাথে ঠিক কমিউনিকেশন করার বয়সও নেই, বোধগম্যেরও বয়স নেই। পরে একজন নাট্যকারের সাথে আমার দুজনের সাথে খুব বেশি রকম ঘনিষ্ঠতা হয়েছিল। একজন রবীন ভট্টাচার্য, যার দিদি নাট্যকার রবীন্দ্রনাথ ভট্টাচার্য রিসেন্ট মারা গেছেন গত বছর 18-তে। নৈহাটি মিউনিসিপ্যালিটির 3 টার্মের চেয়ারম্যান ছিলেন নাট্যকার হওয়ার পরে, মানে যাত্রিক নাট্যগোষ্ঠীর পরিচালক ছিলেন। রবীন্দ্রার দিদি পদ্মমণি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন। তা দিদির বাড়িতে আসতেন, আসলে আমাদের বাড়ি আসতেন। তা সেই সূত্রে আমি তখন একটু বড় হয়েছি, 9-10-এ পড়ি। তখন আমার সাথে ভীষণ রকম সম্পর্ক তৈরি হয়। আমার অভিনয়ও দেখেছিলেন, অনেক আলোচনা করেছিলেন। আরেকজন ছিলেন মনোরঞ্জন বিশ্বাস, তার নাম এখনকার অনেকেই জানবে না। ইনি একটু নকশাল নাট্যকার ছিলেন। উনি কাজ করতেন সেন্ট্রাল ব্যাংকে। পরে আমি যখন ব্যাংকে চাকরি পেলাম হেড অফিসে ডালহাউসিতে, তখন টিফিন টাইমে আমি ওনার কাছে যেতাম। আর বাবার বন্ধুস্থানীয় মানুষ, ওনার কাছে যেতাম। নানা গল্প হতো, নানা আলোচনা হতো। ওনার পদাতিক নাটক আমি করেছিলাম এবং তাতে অনেক চেঞ্জ করেছিলাম। উনি রাগ করেননি, মানে স্নেহবশতই রাগ করেননি। উনি আমার বাড়িতে বসে লিখতেন এবং প্রচুর লেখালেখি বাড়িতে করতেন। এবং যেটা পছন্দ হলো না, সারাদিন লিখলেন তো সন্ধ্যাবেলা কুটি কুটি করে ঘরে ছড়িয়ে দিতেন। অদ্ভুত মানুষ ছিলেন, সারা ঘর কাগজ ভর্তি। পছন্দ হয়নি লেখাটা, নিজেরই পছন্দ হয়নি। এরকম একটা মানুষ ছিলেন, কিন্তু আমাকে খুবই ভালোবাসতেন। যার জন্য পদাতিক ওনার আমি ছোট বয়স, তখন উত্তেজনার বয়স, প্রচুর কেটে দিয়েছি। হাফ টাইমের দৃশ্য নিয়ে গেছি, লাস্ট সিনটা হাফ টাইমে চলে এসছে। প্রচুর কেটেছিলাম। আমি ভাবছিলাম দেখতে এসছেন শিশির মঞ্চে, এবার বোধহয় রেগে গিয়ে আমায় কিছু বলবেন। দেখলেন না, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, পরিচালকের ওইটাই কাজ। এবার পরে আমি সাম্য সেনা করি, নকশালবাড়ি আন্দোলনের ব্যক্তি হত্যাটা ভুল, তার উপরে নাটকটা লিখেছিলাম। জাস্ট বিয়ের সময় আমার 81 সাল। সেইটা উনি দেখতে এসেছিলেন, ওটা উনি রেগে গেছিলেন। ব্যক্তি হত্যাটাকে উনি সমর্থন করতেন নকশাল হিসেবে, কিন্তু আমি ওটাকে সমর্থন করিনি। খুব রেগে গেছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এত স্নেহ করতেন। মুক্তাঙ্গনে দেখার পর আমার সাথে দেখা করেননি, কারণ অন্য নাটক দেখতে এলে হাফ টাইমে এসে আমার সাথে দেখা করতেন, শেষেও দেখা করতেন। তো সেদিনকে আমার সাথে দেখা করেননি। আমার কাছে একটা পত্রিকা বাইপোস্ট বাড়ির ঠিকানায় আসে, সেখানে লেখা, মানে শেষ পাতায়, সাহিত্য পত্রিকা, নাট্য সমালোচনার পাতায় লেখা, কৃষ্টি সংগ্রহের সাম্য সেনা নকশালবাড়ি আন্দোলনের ক্ষতি করছে। সাম্য সেনা, মনোরঞ্জন বিশ্বাস, ওনার লেখা। আমাকে বলেননি কিছু, এত ভালোবাসতেন যে আমি যদি দুঃখ পাই, কিন্তু লিখেছিলেন ওটা, মানে ওনার ইডিওলজি রেখে উনি লিখেছিলেন। তারপরে আমি ওটা পেয়ে ওনার অফিসে যাই। তখন আমি চলে এসেছি, গড়িয়া ব্রাঞ্চে চলে এসেছি ট্রান্সফার হয়ে। তো একদিন ওনার ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে পত্রিকাটা নিয়েই যাই, নিয়ে ওনার টেবিলে রেখে ওনার সামনে বসি। উনিও হাসছেন, আমিও হাসছি। এবং উনি আমাকে বোঝালেন বিপ্লবের থিয়েটার ঘৃণার স্বরলিপি। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। বিপ্লবের থিয়েটার ঘৃণার স্বরলিপি। তুমি যদি থিয়েটারে সংগ্রাম না আনো, তুমি যদি থিয়েটারে বিপ্লব বোধ না আনো, কিসের জন্য থিয়েটার করবে? এবং দীর্ঘ আলোচনা হয়েছিল, দীর্ঘ আলোচনা ওনার সাথে হয়েছিল। সেখানে কিন্তু শিল্প বহির্ভূত নয়। পরবর্তীকালে তার পরের বছর ওনার একটা নাটক আমি আরম্ভ করেছিলাম, যেটা আমি কোনোদিন করি না। রিহার্সাল করার পর এডিট করার চেষ্টা করি, এডিট করে রিহার্সাল শুরু করেছিলাম। নাটকটার নাম কমিউনার। দেয়াসিনী বলে একটা মেয়ে, সে মেয়েটাকে পুলিশ কাস্টডিতে নিয়ে অত্যাচার করা হয়েছিল। অপরাধ, সে মেয়েটি উগ্রপন্থী রাজনীতি করে এবং অসাধারণ লিখনী আছে আমার কাছে। সেইটা আমি আরম্ভ করেছিলাম। আমি সেরকম একজন অভিনেত্রী পাইনি যাকে দিয়ে চরিত্রটা করানো যায়। খুব কাঁচা সবাই ছিল বলে আর সেটা করা হয়ে ওঠেনি। উনি জানতেন যে আমি এটা করছি। এদের একটা আলাদা দর্শন ছিল। উনি সবচেয়ে বেশি আমাদের বাড়ি থাকতেন এসে, আমার সাথে ওরকম সম্পর্ক তৈরি হয়েছিল হয়তো। কিন্তু ওনার দর্শন সবসময় যে আমি মেনে নিচ্ছি যত বড় হওয়ার সঙ্গে সঙ্গে, সেটাও তেমন নয়। উনিও যে চাপ দিয়েছেন এটা মানতেই হবে এমনও নয়। সম্পর্কটাও এরকম ছিল না, বা ভাবনা, এই যে ভাবনাগত জায়গায় একটা আদান প্রদানের জায়গা ছিল। তখন আমি চাকরি বাকরি করি, বিয়ে থা করেছি, বয়স হচ্ছে, এটা উনি সম্মান দিতেন। সম্মান দিয়ে সেই অনুযায়ী
আলোচনা করতেন। তাহলে আর্ট ফর আর্টসে আর্ট ফর সোসাইটিস এই দুটো খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আমরা যত ভাববাদী বই পড়ব তার মধ্যে কিন্তু আর্ট ফর আর্টসের কথাটা বারবার আসবে, যে এইটাই ঠিক, মানে তুমি তো তৈরি করছো ওই জন্যে। কিন্তু আমাদের থিয়েটারটা, আমরা যে থিয়েটারের চর্চা করি বা কলকাতায় যে থিয়েটারের চর্চা হয়, সেই চর্চাটার মধ্যে অনেক প্রভেদ হয়ে গেছে। এখন সেখানে আর্টের চর্চা নেই। এখানে দিল্লির টাকা আসবে, দল থাকবে না, অল্প কজন লোক দলটাকে চালাবে এবং সেই টাকাটার ব্যবহার হবে, হয়তো নেতা একটা গাড়িও কিনবেন সেই টাকায় এবং খাওয়া দাওয়া করবেন ভালো রকম, সব কিছুই হবে। এখন যেটা কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বার আসার পর মোদি 2 বোধহয় আসার পর ওরা যে সংস্কৃতি নিচ্ছে বলে আমি খবর পাচ্ছি, এদের থেকেই যারা টাকা পায় তাদের থেকে, কালকেও কথা হচ্ছিল একজনের সাথে, এরা বলছে যে রিসেন্ট আরম্ভ করেছে যেটা ইজেড সিসিকে দিয়ে, তুমি জানো শুভঙ্কর, এটা ইজেড সিসিকে দিয়ে সবাইকে ডেকে পাঠানো হচ্ছে, যারা স্যালারি গ্র্যান্ড নিচ্ছে, ইন্টারভিউ হচ্ছে আলাদা করে, যে তোমাকে কি টাকা দেয়, তুমি কি টাকা পাচ্ছ, তুমি কিসে খরচা করছো, দেখি পাস বই, এমা তুমি একবারে তোলো কেন। এবার ওরা বুঝতে পারছে, আগেই জানতো ওইভাবে হচ্ছে, অর্থাৎ এটা আর্টটা এখানে ফ্যাক্টর না। আমার দরকার দেবশঙ্করকে দিয়ে অভিনয় করলে আমার টিকিট বিক্রিটা বাড়ে, থিয়েটারটা কী হলো দেখার দরকার নেই, ওকে দিয়ে অভিনয় করাও, যা টাকা লাগে দিয়ে দাও, বিক্রি বাড়বে। আমি জানি না এই থিয়েটারের কী মূল্য আছে আগামীতে, এটা আমি বলতে পারবো না। আর একটা অভিশাপ মফস্বলের ওপর নামছে। এই মফস্বল এলাকাটা কলকাতা ইংরেজ যেমন উপনিবেশ গড়েছিল, উপনিবেশ ভারতবর্ষ সহ পৃথিবীর অন্যান্য দেশকে, তেমনি মফস্বল এরিয়া কলকাতা থিয়েটারের উপনিবেশ। 200 টাকা, 250 টাকা, 50 টাকা, 40 টাকা দিয়ে এইখান থেকে নিয়ে যায় ডায়মন্ড হারবার, ক্যানিং, সাউথ গড়িয়া, ডোমজুর, বারাসত, সব জায়গা থেকে ছেলেরা যায়, গিয়ে এদের উদ্ধার করে দিয়ে আসে, কাউকে 40 দেয়, কাউকে 50 দেয়, তারা তাতেই খুশি। উপনিবেশিক থিয়েটারের অভিনেতা তারা ভাবছে এটাই আমার শেষ, আমি এখন রোজগার করছি, প্রফেশনাল, 40 টাকার প্রফেশনাল। একজন দার্শনিক বলেছিল, আপনার কাছে যদি 1 টাকা থাকে না, আপনার মতন মুক্ত পুরুষ কেউ নেই। কেন? আপনি রাস্তায়ও শুয়ে থাকতে পারেন, কে নেবে 1 টাকা? পকেটে যখন 10 টাকা এলো, তখন রাত্রে ফুটপাতে শোয়ার আগে বা একটা বাড়ির তলায় শোয়ার আগে 10 টাকাটা পকেটে দেখে নেবেন আছে তো, যদি এখন 1000 হয়, এখানে শোবো যদি কেউ নিয়ে নেয়। যদি এটা 10,000 হয়, না বাইরে থাকা যাবে না, যে কেউ ঝেড়ে দিতে পারে, যা দিনকাল। দেখি তো চেনা বাড়ি আছে কিনা। এটা বাড়তে বাড়তে যখন 5 কোটি লাগবে, আপনি গৃহবন্দী, আপনার চারিদিকে কিন্তু বন্দুক নিয়ে লোক পাহাড়ে দিচ্ছে আপনাকে, আপনি আর মানুষ নেই। 1 টাকার মানুষটার মুক্তির যে ক্ষমতা ছিল, আপনার সেটা নেই, আপনি বন্দি মানুষ, আপনার বডিগার্ড নিয়ে ঘুরছেন, আপনার মানুষই না আপনি। আপনার কাছে 1 কোটি টাকা আছে বা 2 কোটি টাকা আছে, 5 কোটি টাকা আছে। এবং এও বলছেন দার্শনিক, জ্ঞান আপনার আসল জিনিস, পয়সা না, জ্ঞান। আপনার মতন বলশালী কেউ নেই, অর্থবান কেউ নেই, যদি আপনার জ্ঞান থাকে। জ্ঞান মানে আপনার ব্যক্তিত্ব, জ্ঞান মানে আপনার সমীহ। আপনি যখন জ্ঞান নিয়ে 1 টাকা দাঁড়ান, আপনার দিকে তাকাবে। 1 কোটি টাকা নিয়ে দাঁড়ালে আপনার দিকে তাকাবে না, ও তো বড় লোক। আগে ওকে গাল দেয় লোকে বড় লোক বলে, আর যে জ্ঞানী তার কাছে মাথা নিচু করে এবং লোকে বলে যে এই হচ্ছে বলশালী লোক, যার জ্ঞান আছে। এটা সবই দার্শনিকের কথা। দার্শনিকরা এই কথাগুলো বলেন, সেটা ফেলে দেওয়ার জায়গা নেই। আমরা বাস্তবে এগুলোই পাই যে সত্যি এর জায়গা নেই। যেটা আমরা, টাইম হয়ে গেলে বলবি, বেশি টাইম নেই আর। যেটা আমরা বলি, আমরা এখানে যারা এসেছি থিয়েটার করতে, আচ্ছা এইটা কি সত্য? থিয়েটার থেকে আমরা একটা যশ চাই, সত্য না মিথ্যা? সত্য। আমরা তো যশ চাই, যশ ছাড়া তো থিয়েটার করতে আসেনি। একটা তো যশ চাই, কারণ আমাদের
অঞ্জলি দিলেই আমাদের কথা আছে যশোদেহি। তাহলে কেন অঞ্জলির মধ্যে যশোদেহি ঢোকানো হয়েছে? যশ চাই বলেই তো। যশ আমাদের চাই। আচ্ছা, যশ যদি আমরা চাই, দার্শনিক কথা বলছি, যশ যদি আমরা চাই, তাহলে কি আমাদের সুখ মেলে? কি মনে হয়, যশে কি সুখ আছে? না, সবার উপর ডিপেন্ড করে। বহু পরীক্ষা নিরীক্ষা করে, রিসার্চ করে দার্শনিকরা বলছেন যশ কোনোদিনই সুখ দেয়নি। সারা পৃথিবীর 20টা লোককে দাঁড় করিয়েছেন যারা যশস্বী, তোর আমার মতন না, সাংঘাতিক যশস্বী। তার মধ্যে অন্তত 9 জন সুইসাইড করতে গেছিলেন। তিনি কি সুখী? জীবনানন্দ দাশের কি যশের অভাব ছিল? ট্রামের তলায় পুড়ে মারা গেছেন। ওই যে আমাদের যে বিখ্যাত স্কাল্পচার করেন আর্টিস্ট, যার নিজের কান নিজে কেটেছিলেন, ভ্যান গগ, উনি সুইসাইড করতে গেছিলেন। তাহলে এদের তো যশের অভাব ছিল না। তাহলে কোনো মতেই বলা যাবে না যশস্বী মানুষ মাত্রই সুখী, বলা যায় না। এটা যশ আর সুখ এক জিনিস নয়, সুখ আলাদা। সেই দার্শনিক বলছেন, আমার মা দিনান্তে রাত্রিবেলা খেয়ে শুতে যান, রামায়ণ পড়েন দুপুরবেলা। মাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি সুখী? বলে, আমার মতন সুখী, রবীন্দ্রনাথের গান, আমার মতন সুখী কে আছে, আয় সুখী হয় আমার কাছে। এটাই মা বলতেন যে আমার সাংঘাতিক সুখ। এই যে ছেলে মেয়েদের খাওয়া পড়া দেখছি, তাদের পড়াশোনা দেখছি, আমি রামায়ণ পড়ছি, আমার মতন সুখী কে আছে? আমার তো কোনো দুঃখ নেই। আর আরেকজন দৌড়চ্ছে কি করে আমি যশ পাবো, তাহলে বোধহয় সুখী হব না। সেই দার্শনিক বলছেন দুঃখের 21টা ভাগ আছে। দুঃখ 21 রকমের দুঃখ হয়। লিস্টের লাস্টে আছে সুখ। 21 রকমের দুঃখের লাস্ট পয়েন্টটা হচ্ছে সুখ। সুখ এক প্রকার ছদ্মবেশী দুঃখ। এবং যশেরও অনেকগুলো নেগেটিভ দিক আছে। একটা মানুষ যখন যশস্বী হয়, বন্ধু বিচ্ছেদ হয়ে যায়। হ্যাঁ, ও তো এখন হাইফাই ব্যাপার, বন্ধু চলে যায় আস্তে আস্তে। এবং যেগুলো কাছে থাকে, প্রতি মুহূর্তে মনে হয় এ বেটা আমাকে লোকের কাছে শো করাচ্ছে যে আমি ওর বন্ধু, সুতরাং ও ওকে পছন্দ করে না। যে ঘনিষ্ঠ হতে যায় যশ পাওয়ার পর, যশস্বী ব্যক্তি তাকে অ্যাভয়েড করে, যে আমাকে ঘেঁচতে চাইছে, আমার নাম ভাঙছে। এরকম 6 রকমের আছে কষ্ট যশস্বী হওয়ার পর। আর লাস্ট কথাটা দার্শনিক বলেন আনন্দ। প্রথমে উনি বলেছিলেন লেখায় যে যশে সুখ বাড়ে অথবা দুঃখ দূর হয়, কিন্তু পুরো ব্যাখ্যা করার পর বলছেন যেহেতু দুঃখের 21 রকমের লিস্টের শেষে সুখ, আমি প্রথমে উনি বলেছিলাম এর সাথে আনন্দ যুক্ত। বক্তৃতা বা লেখার শেষে উনি বলেন আনন্দ সুখও নয়, দুঃখও নয়, যশও নয়। আনন্দ জীবনের ওপারের ব্যাপার, যেখান থেকে মানুষ সংগ্রহ করে আনন্দ। একটা প্রত্যেক ব্যক্তি মানুষ নিজের আনন্দ নিজে খুঁজে পায়। এর সাথে যশের, এর সাথে দুঃখের, এর সাথে সুখের কোনো মিল নেই। আনন্দ অন্য পারের থেকে সংগ্রহ করতে হয়। কাজেই আমরা যখন শিল্প জানতে যাব, দর্শন ছাড়া শিল্প হয় না। দেখো, ইঞ্জিনিয়ার, বাস্তুর ইঞ্জিনিয়ার মানে বাড়ি তৈরি করে, কি বলে, সিভিল ইঞ্জিনিয়ার প্রথম কবে থেকে এসেছিল? এই যে বললাম আনন্দ নাচ থেকে নাটক এসছে, বর্ণনা থেকে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বলছে দার্শনিকরা, যখন রোদ্দুরে মানুষ কপালে এরম হাত দিয়েছিল, রোদটা যাতে চোখে না লাগে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শুরু হয়। বাড়ি দরকার, না হলে রোদ লাগছে, ওইখান থেকে শুরু হয়। কপালে অস্বীকার করার জায়গা নেই, সত্যিই তাই, ঘাঁটতে ঘাঁটতে তাই দেখা যায়। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যে শিল্পের বস্তু হয়ে যায়,
কত কমে একটা বাড়ি হয়। এখন যে ফার্নিচার বেরিয়েছে, ঘরে ঢুকলে দেখা যাবে কিচ্ছু নেই, কিন্তু সব দেয়ালের সাথে আছে। খাওয়ার পর এটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ইমাজিনেশন। শিল্পের প্রথম জিনিস ইমাজিনেশন। ইমাজিনেশন যার নেই, তার কোনো রকম শিল্প সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসল হচ্ছে ইমাজিনেশন। আমরা স্ট্যানিস্লাভস্কি থেকে যাব, ইমাজিনেশন কেন, ইমাজিনেশন কি, ইমাজিনেশন কীভাবে করতে হয়। আমরা স্ট্যানিস্লাভস্কির সব কিছু অ্যাক্টিংয়ের মধ্যে আনতে পারবো না, আমাদের হাতে সময় নেই। মোটামুটি রবীন্দ্রনাথের কথাটা আমরা খাওয়ার পর আগে সবাইকে শুনিয়ে নেব, শিল্প সম্বন্ধে রবীন্দ্রনাথ কী বলছেন। এবং রবীন্দ্রনাথের শুধু শিল্পের সম্বন্ধে রবীন্দ্রনাথ যা বলছেন তার সাথে পরের আলোচনা হচ্ছে মার্ক্সবাদে শিল্পের ব্যাখ্যা কী আছে। মার্ক্স তো নন্দন দত্তের ওপরে মার্ক্স বলেছেন, লেনিন বলেছেন, মাওসেতুং বলেছেন, প্লেখানভ বলেছেন, কে না বলেছেন, গোর্কি বলেছেন, সবাই বলেছেন। সেগুলো আলোচনা করা সবটা সম্ভব না। আমি সম্ভাব্য বইয়ের নাম বলে দিলে তোরা খুঁজে বার করে পড়ে নিতে পারবি, সেটা খুব একটা অসুবিধা হবে না। আর একটা বলবো ব্রেখটের নাটক। ব্রেখটের শিল্প সব থেকে আলাদা, ব্রেখটের তত্ত্ব সব থেকে আলাদা। মনে রাখতে হবে ব্রেখট নিজে নাট্যকার ছিলেন, পরিচালক ছিলেন, অভিনেতা ছিলেন না। স্ট্যানিস্লাভস্কি নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন অভিনেতা এবং পরিচালক। দুজনের মৌলিক তফাৎ থাকবে। এরা দুজনেই জীবনের শেষে এসে তার তত্ত্বকে বিসর্জন দিচ্ছেন। কেন তত্ত্বকে বিসর্জন দিয়েছেন জীবনের শেষে এসে, কেন, এটাও শিল্পের জন্যে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন লাঞ্চ টাইম, ঠিক আছে, বেল দিয়ে দে। আমরা এখন থেকে 40 মিনিট টাইম নেব। আর থিয়েটারের প্রথম জায়গা কি? শিল্পের যদি প্রথম কথাটা সৌন্দর্য হয়, তাহলে থিয়েটারের প্রথম কথাটা কি? সেটা হচ্ছে মনোরঞ্জন। এটা যেন মাথায় থাকে। কারণ যে থিয়েটার এই আনন্দ দেবে না, সেটা কোনো থিয়েটারই না। কেউ মনে করছেন না, রবীন্দ্রনাথ একা না, কেউ মনে করছেন না। আমি দার্শনিকের কথা বলেছি, সুখ দুঃখ থেকে অনেক দূরে আনন্দের বসবাস। কাজে আনন্দ কিভাবে কে পাবে, কেউ তো জানে না, তাই না? আমার পাশের বাড়ির যে কাকু থাকতেন, তিনি সকালবেলা সারা পাড়া ঝাড় দিতেন, সেখান থেকে আনন্দ পেতেন। অর্থাৎ শিল্প উপভোগ যারা করে, সৌন্দর্য উপভোগ যারা করে, কারো কাছে সাংঘাতিক ব্যাপার, কারো কাছে কোনো ব্যাপারই না। যেমন এই যে বললাম, একটা সুন্দর গাছে গোলাপ ফুটে আছে, সুন্দর। তোর বন্ধুকে ডেকে বললি, দেখেছিস কি সুন্দর গোলাপ? তোর আবার বেশি পারবি, গোলাপ তো, গোলাপ তো কী হয়েছে, গোলাপ তো ফোটেই গাছে, বলে চলে গেল। তুই কত নিয়ে তাকে বলতে গেলি যে কি সুন্দর গোলাপ, তার কাছে এটা ফ্যাক্টরি না। এবার তুই যদি খুব ধৈর্যশীল মানুষ হোস, খুঁজে বার করতে হবে কেন এরম বললো। কোনো সময় তাল চুরি করতে গিয়ে গোলাপ কাটায় আটকে গেছিল, তাল চুরি করতে গিয়ে আটকে গেছিল, প্রচণ্ড খোঁচা গেছে, সেই থেকে গোলাপের ওপরও রাগ আছে। এটা বেরোলেও বেরোতে পারে, কিন্তু তোকে হতাশ করে দেবে ওই সময়টা। কাজেই কে কোথা থেকে সৌন্দর্য পায়, আনন্দ পায়, এটা বলা মুশকিল, ভীষণই মুশকিল। এক একজনের থেকে আনন্দ পায়, এক একটা থেকে আনন্দ পায়। কারণ কোনো একজন মাছ বিক্রেতাকে একটা খুব ভালো ঘরে রাখা হয়েছিল, সেন্ট ফেন্ট দিয়ে, গোলাপ ফুল টুল দিয়ে, সে ঘুমোতেই পারেনি। মাছের গন্ধ নেই, ওখানে ঘুমোনো যায়? এবার তোমাকে দাও মাছের ঘরে ঘুমোতে, ওরে বাপরে বাপ, ওখানে কে ঘুমোবে, আমি পারবো না। অর্থাৎ এই যে অভ্যস্ততা থেকে আর একটা সৌন্দর্যের জায়গা তৈরিও হয়ে যায়। তো রবীন্দ্রনাথ বলছেন, যারা আমাদের উপকারী এবং উপযোগী, তাহাই কালক্রমে অভ্যাসবশত আমাদের চক্ষে সুন্দর বলিয়া প্রতীত হয় ও বংশ পরম্পরায় সেটা প্রবাহিত হয়। যদি এরকমই হইতো, অর্থাৎ ওটা তো আমার উপকারী, ওইটা আমার খুব উপযোগী, তাহলে এটার মধ্যেই সৌন্দর্য আছে, যদি তাহাই হইতো, রবীন্দ্রনাথ বলছেন, তাহা হইলে লোকে
অবসর পাইলেই ফুলের বাগানে না গিয়া ময়রার দোকানে যাইত। উপযোগী, উপকারী। ফুলের বাগানের আমার দরকার নেই, ময়রার দোকানই তার থেকে ভালো। আবার ঘরের দেওয়ালে ফুলদানির পরিবর্তে লুচি টানাইয়া রাখিত, এটা উপকারী এবং উপযোগী। রবীন্দ্রনাথ কেন লেখে বলতো লুচি? হ্যাঁ, রবীন্দ্রনাথ লুচি ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। রবীন্দ্রনাথ এবং গান্ধীজি একসাথে ডিনারে বসেছিল, সেখানে রবীন্দ্রনাথ আমন্ত্রণে গান্ধীজি এসেছিলেন, লুচি দেওয়া হয়েছিল। তা গান্ধীজির খাবার আমরা জানি, ঘৃতকুমারীর নির্যাস, ছাগলের দুধ, এরকম অল্প একটু স্বল্পাহারী ছিলেন গান্ধী। তা সেইটা লুচি খেতে দেখে আটকে ওঠেন। লুচি প্রচণ্ড ক্ষতিকর, শুধু না, একটা লুচি মানে 240 ক্যালোরি। আমাদের যারা ডাক্তার ক্যালোরি বেঁধে দিয়েছে নানা অসুখ বিসুখের জন্যে, আমাদের লুচি খাওয়া বারণই আছে, যে লুচি খাবেন না। কিন্তু লুচি সবার কাছেই ভালো লাগে, রবীন্দ্রনাথের কাছেই ভালো লাগে। মহাত্মা গান্ধী বলেছেন আপনি কেন লুচি খাচ্ছেন, ওটা বিষ, পয়জন। রবীন্দ্রনাথ বলেছিলেন ইয়েস ইট ইজ পয়জন, বাস প্যালেটেবল পয়জন, প্যালেটেবল পয়জন রবীন্দ্রনাথের উত্তর ছিল। কাজে রবীন্দ্রনাথ এখানে এত জিনিস থাকতে উদাহরণ দিচ্ছেন, লুচি ঘরে টাঙাইয়া রাখিত, তাহারা ফুলদানি পরিবর্তে সন্দেশের হাড়ি রাখিত। তাহলে এটা সৌন্দর্যের লক্ষণ নয়। এবার সৌন্দর্যের লক্ষণ নিয়ে রবীন্দ্রনাথ কি বলছেন আমি স্যারকে পরে দিয়ে দেবো, কোন কোন রচনাবলী থেকে আমি সবটা কালেকশন করেছি, আমার একটা প্রবন্ধের মধ্যে নেই। রবীন্দ্রনাথ বলছেন শিল্প এবং সৌন্দর্য সৃষ্টির প্রসঙ্গে ব্যবহারিক ক্ষেত্রে বলছেন, স্বার্থ খুঁজলেই ক্লেশ, শ্রান্তি অসন্তোষ প্রকৃত সুখ নাই। শিল্প সৌন্দর্যের মধ্যে যদি স্বার্থ ঢুকে পড়ে তাহলে কিন্তু একটা অসন্তোষ জাগবে, শ্রান্তি জাগবে, ক্লেশ জাগবে, কিন্তু সুখ হবে না। যদি শিল্প সৌন্দর্যের মধ্যে স্বার্থ ঢোকে, এবার নিজেরা নিজেদের মধ্যে ব্যাখ্যা করো, যা সুন্দর, যে সুন্দর তার মধ্যে বিষণ কিছু নাই। আমরা জানি সুন্দর মানে সাংঘাতিক, সাংঘাতিক ব্যাপার সুন্দর। সে আমার বন্ধুশ্রীর মতন। ওর বিয়েতে গেলাম, দুপুরবেলা শো ছিল, মানে দুপুরবেলা তোর বউকে দেখে আসবো। অনেক মেয়ে বসে আছে, বউ তখনও সাজুগুজু হয়নি, বউ ভাত বলে না, বউ ভাতের দিন। তা আমাকে বললো ওই যে মেয়েটা বসে আছে না, নাকে পাঁচ পেয়েছে, ওটা আমার বউ। মানে একটু নাকটা চাপা ছিল। তা ও নাকটা দিয়ে সৌন্দর্য বিচার করে, আমি পরে আসছি সেখানে। তাহার বা আপনার মধ্যে পরিপূর্ণ সৌন্দর্য হইল গিয়া সামঞ্জস্য, যেটা প্রথমেই বললাম, 1 সেন্টিমিটার যদি সরে যায়। অর্থাৎ সামঞ্জস্য হচ্ছে আসল সৌন্দর্যের জায়গা। যা কিছু তুমি করো সামঞ্জস্য রাখতে হবে। তুমি একটা রুটি বেলেছ, এরকম রুটি বলে এটা কী বললি যে এটা, আচ্ছা ওটাও খেতে যা লাগবে, গোলটাও তাই খেতে লাগবে। তাহলে মানুষ এই গোলটা চায় কেন? হ্যাঁ, দেখতে গোল হলে সুন্দর লাগে। থালা, থালা কি একদিনের আবিষ্কার? দেখবি এখন চৌকো থালা চলে এসছে, হোটেলে হোটেলে দেখবি চৌকো থালা দেয়। এই যে থালাটা যে গোল হয়েছে, এটা দীর্ঘ বিবর্তনের বলে থালা গোল হয়েছে। তুমি যে দিক থেকেই খাও নো প্রবলেম। এটাও শিল্পের সাবজেক্ট, এটা আমার খালেদার থেকে শেখা। এই থালার রূপান্তর তার একটা বিশাল পর্ব আছে। প্রস্তর যুগ থেকে সেটা সূত্রপাত, যখন থেকে ওরা খেয়েছে, অর্থাৎ খাওয়ার জায়গা বার করেছে, আবিষ্কার হয়েছে, খেতে হবে একটা কিছুতে, তখন থালা রূপান্তরের মধ্যে দিয়ে গোল হয়েছে। ওটা সবচেয়ে বেশি সুবিধাজনক এবং দেখতেও ভালো লাগছে। মানে চৌকো, বেঁকা, আয়তক্ষেত্র এরকম থালার পছন্দ না। এখন আবার সেগুলো ফিরে আসছে। এখন নানা রকমের, আমরা যে ট্রেনে যে খাবার খাই, গর্ত গর্ত করা থাকে গুলি খেলার, সেখানে নানা খাবার দেয় যেগুলো মুখে তোলা যায় না, সেগুলো চৌকো, সেগুলো গোল থাকে না। বাড়িতে কেউ কিনলে স্টিলের, ওগুলো গোল পাওয়া যায়, কিন্তু ট্রেনেরগুলো চৌকো, কারণ ওগুলো নিতে সুবিধা হয়, ধরে নিতে, রাখতে, পরপর রাখতে সুবিধা হয়। জেদ করিয়া অন্য সকলকে ছাড়াইয়া ওঠে না, সামঞ্জস্য। জেদ করিয়া একটি অংশ অন্য অংশের সহিত বিবাদ করে না। সামঞ্জস্য বলতে কি বোঝাচ্ছে? একটি অংশ আরেকটি অংশের সাথে বিবাদ করে না। ঈর্ষাবশত স্বতন্ত্র হইয়া মুখ বাঁকাইয়া থাকে না। সুন্দরের সামঞ্জস্যের প্রসঙ্গে বলছেন, প্রত্যেক অংশ সমগ্রের সহিত সুখী। প্রত্যেকটা অংশ সমগ্রের সাথে আছে।
তবে সৌন্দর্যের সুখ আসছে। সবাই মিলিয়া সুন্দর, সমগ্রকে সুন্দর করিবার জন্যই যদি কেহ সপ্রধান হইয়া ওঠে, মনে করে আমিই সব, আমি সমস্ত হইয়া উঠিব, অন্য কাহাকেও মানিব না, তাহলে নিজেও সুন্দর হইত না, সমগ্র সুন্দর হইত না। যদি এরকম হতো যে সামঞ্জস্যটা তৈরি হয়েছে, তুমি একটা বাড়ি বলো, মানুষ বলো, একটা ছবি আঁকা বলো, থিয়েটারের কম্পোজিশন বলো, তুমি যখন তৈরি করছো, আমি বারবার বলছি যে কোনো শিল্পই হচ্ছে হ্যান্ডমেড, সিনথেটিক, ওটা কিছুতেই বাস্তবের মতন নয়, বাস্তবিক নয়। তুমি যখন তৈরি করছো, তোমার একটা অংশ বেশি গুরুত্ব তুমি দিয়ে দিচ্ছ সামঞ্জস্য বিধানে সৌন্দর্যের, আর একটা কম, কেউ বলছে এইটা বেশি, না এইটা বেশি দাও, তাহলে সমগ্রের সুন্দর হচ্ছে না। এই সমগ্র সুন্দর করতে গেলে একটা সামঞ্জস্য দরকার, থিয়েটারে ভীষণ দরকার। থিয়েটারে তুমি যখন একটা কম্পোজিশন তৈরি করছো অ্যাজ এ ডিরেক্টর, তখন তোমাকে সমগ্রর কথাটা ভাবতে হবে, সমগ্র কথাটা ভাবতে হবে যে আমি সুন্দর কি করে সমগ্রটা নিয়ে করব। আমি এটা করতেই পারি না, আমাকে তখন দেখতে হবে টোটালিটির মধ্যে কি বলছে, এটা ডিরেক্টরের ভাবনায় থাকে, টোটালটা কি আছে। তাহলে একটি ভাঙা চোরা হর্ষদীর্ঘ উঁচু নিচু বিশৃঙ্খল চক্ষুশূল জন্মগ্রহণ করিত। যদি সামঞ্জস্য না থাকে তাহলে কি হইতো? ভাঙা চোরা হর্ষদীর্ঘ উঁচু নিচু বিশৃঙ্খল চক্ষুশূল জন্মগ্রহণ করিত। তোমার প্রোডাক্টটা, শিল্পের যে প্রোডাক্টটা সৌন্দর্যহীন, সামঞ্জস্যহীন, তাহলে এইটাই জন্মগ্রহণ করিত। দেখা যায় যে সুন্দর সে প্রেমের আদর্শ, সুন্দর প্রেমের আদর্শ। প্রেম মানে নরনারীর ভালোবাসার শুধু প্রেম নয়, শিল্পের প্রেম, শিল্পের প্রেম, শিল্পের প্রতি যে প্রেম। আমাদের থিয়েটারে মহিদা আমাদের বলতেন যে দেখো আমরা থিয়েটার, আমরা যারা করি আমরা অনেক কিছু জানি না। আচ্ছা, আমরা থিয়েটারকে তো ভালোবাসি, ভালোবেসে তো থিয়েটার করি। প্রথম তো ওই যে এক্ষুনি ও আমাকে বললো ও যোগার ক্লাস নেয়, আবার তার সাথে থিয়েটারটাও ভালোবাসে, ও ছাড়তে পারছে না। ওনাদের একটা ভালোবাসা আছে থিয়েটারের প্রতি, বা প্রেম আছে, ভালোবাসা প্রেম নিয়ে ও এসছে, থিয়েটারের প্রতি ভালোবাসা প্রেম আছে। এখন এই প্রেম তো শুধু ওইটা নয়। মহিদা বলতেন তুমি যদি ভালোবাসো, ধরো এটা যদি নরনারীরও প্রেম হয়, একটা মেয়ে একটা ছেলেকে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসলে কি হয়? আমি বললাম কে রে এই মেয়েটা তোর সাথে ঘোরে, ভালোবাসিস? বললো হ্যাঁ। কে রে মেয়েটা? ও আমি জানি না। হ্যাঁ জানিস না মানে? হ্যাঁ আমি জানি না। তুই চিনিস না? না না আমি চিনি না। তাহলে তুই ওকে ভালোবাসিস, ঘুরছিস ফিরছিস, চিনিস না? বলে তুই কে না কে আমি কী করে জানবো? তুই ঘুরিস রোজ? বলে হ্যাঁ। প্রেমপত্র লিখিস ওকে? বলে হ্যাঁ। রেস্টুরেন্টে গিয়ে যাস? বলো হ্যাঁ। তুই ওকে চিনিসই না? বলো না না, আমাদের থিয়েটারটাই রকম, থিয়েটারটাকে চিনলামই না। আমি ভালোবাসছি, ঘুরছি, রেস্টুরেন্টে খাচ্ছি, যদি জিজ্ঞেস করে কিরে মেয়েটা, চিনি না। আচ্ছা, তুমি যে থিয়েটার ভালোবাসো, তাহলে তোমাকে জেনে বুঝে নিতে হবে না?